বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। প্রথমে যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এটি বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের 93তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেটের সভায় ছাত্র রাজনীতি বন্ধের দাবি কেন্দ্র করে যে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা, তা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এরপর যে তথ্যটি তা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর নজরদারিতে এবং কুয়েট শাখার আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেছেন, হাসনাত আবদুল্লাহ বিভিন্ন সভা সেমিনারে মানুষকে জ্ঞান দিয়ে থাকেন, বিভিন্ন ওয়াজ নসিহত করেন, কিন্তু আমরা প্রশ্ন করতে চাই, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে মিটিং হয়েছে সেখানে কোন প্রোটোকলে তিনি এবং নাসির উদ্দিন পাটোয়ারি গিয়েছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ছাত্রদলকে উদ্দেশ্য করে মঙ্গলবার বলেছেন যে গত 16 বছরের নির্যাতনের কথা ভুলে যাবেন না। এই চাপাতির রাজনীতি ক্যাম্পাসে আবার রিইনস্টল করতে চাইলে ছাত্রলীগ গেছে যে পথে, আপনারা যাবেন সেই পথে। গত 16 বছরের যে নির্যাতন হয়েছে, আপনারা মজলুম ছিলেন, জালিম হয়েন না। মজলুম জালিম হলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায়। ছাত্র দলের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন শিবির সভাপতি। সেখানে বলা হয়েছে যে ছাত্র দলকে আমরা শত্রু মনে করি না, আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে। তাদেরকে সরাসরি কিংবা কৌশলে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্র রাজনীতির ধারায় ফিরে আসুন। কিন্তু বন্ধুপ্রতিম সংগঠনটি আমাদের আহ্বানে সাড়া না দিয়ে বিগত ফ্যাসিস্ট ও তাদের শাহবাগী দোসরদের পরামর্শে অগ্রসর হচ্ছেন, যার প্রতিফলন কুয়েটে প্রমাণিত হলো। আজকের ঘটনা আর জুলাই আগস্টে ছাত্রলীগের কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য কোথায়, প্রশ্ন রেখেছেন শিবির সভাপতি। এরপর আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে সরকারে বসে সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলে তা কখনোই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের প্রতি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, তা না হলে জনগণের যে আস্থা আপনাদের ওপর আছে সেই আস্থা আপনাদের ওপর আর থাকবে না। সরকারের এক উপদেষ্টাকে ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তখন তিনি বলেছিলেন আমি নাকি 1/11 দিকে নজর দিচ্ছি। আমরা 1/11 ভুক্তভোগী, 1/11 যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে। আবারও হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যদি আবারও কেউ সেই 1/11 কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে সেই একদলীয় শাসন ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে কখনোই জনগণ তা মেনে নিবে না। নতুন যে কোনো রাজনৈতিক দলকে বিএনপি স্বাগত জানাবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ছাত্র সংগঠন ইতোমধ্যে করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনা শুরু করি। একটু প্রথমে আসি জনাব মাসরুর মাওলা, আপনার কাছে আসি। এই যে কুয়েটের যে ঘটনাটি আপনি নিশ্চয়ই দেখেছেন, এবং আমরা যদি দেখি যে এই কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরের মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছে, শুধু কুয়েটে অথবা খুলনায় তা নয়, সর্বোপরি। এবং এই যে একটি অভ্যুত্থানের 6 মাস যেতে না যেতে এটি কি আসলে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের যে রাজনীতি সেই প্রক্রিয়ার অথবা সেই চেষ্টারই একটি অংশ? মাসুর মাওলা। জি, থ্যাংক ইউ আমাকে প্রশ্ন রাখার জন্য। আসলে দেখেন, এটা তো আসলে এই ছাত্ররা তো আমাদের আসলে আমিও ছাত্রদেরকে নেগেটিভ হিসেবে দেখতে চাই না।
এরা হলো আমাদের ফিউচার প্রজন্ম। কিন্তু ফিউচার প্রজন্ম এখন তারা আমার কাছে মনে হচ্ছে ওরা এখন একটু মিসগাইডেড হচ্ছে। হয়তো এখানে কেউ তাদেরকে উস্কানি দিচ্ছে, কারণ উস্কানি না দিলে এই ছাত্ররা এখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কলেজে যে যে তারা উস্কানিমূলক তারা তারা বক্তব্য দিচ্ছে। যেমন ছাত্র রাজনীতি তারা বন্ধ করতে চায়, এটা বন্ধ করা উচিত না। because ছাত্রদের একটা নিজস্ব সংসদ থাকবে, সেখানে তারা তাদের মত প্রকাশ করবে, এটি স্বাভাবিক। কিন্তু সেখানে এখন যেভাবে বলতে চাচ্ছে যে খুলনাতে সব ধরনের রাজনীতি বন্ধ, এটা আসলে তার মানে এটা কোন দিকে নিয়ে যাচ্ছে? এটা তার মানে নিয়ে যেতে যাচ্ছে এটা ওই যে 15-16 বছর আগে যেটা আপনার এই যে ধরেন 15-16 বছর ধরে যেটা করেছিল ছাত্রলীগ, যুবলীগ এবং আবার বিএনপি যখন ছিল তার টাইমে একই জিনিস। আমি দেখছি যে এই সেম রিপিটেশন এদের মধ্যে চলে আসছে, এই বৈষম্য ছাত্রদের ভিতরে, বৈষম্য এখন এই জিনিসটা আসলে এখন হয়েছে কি জানেন, এই যে আমাদের যারা এখন মন্ত্রী পরিষদে যারা আছেন, মানে অর্থাৎ অ্যাডভাইজাররা যারা আছেন, তাদের মধ্যে কিছু কিছু উস্কানি দাতারা আছেন যারা এই ছাত্রদেরকে চালাচ্ছে। তো এইটা এইদিকে আমি মনে করি আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব, ওনার আসলে একটু নজর দেওয়া উচিত। উনি ঠিক আছে, উনি ছাত্রদেরকে প্রাধান্য দিয়েছেন, বিকজ ছাত্ররা ওনাকে ওখানে বসিয়েছে, এটা উনি নিজের মুখ দিয়ে বলেছেন। হুম, তো তাই বলে না ছাত্ররা যাই বলবে তাই ওনাকে শুনতে হবে। ছাত্ররাও মিস্টেক হতে পারে, বিকজ তাদের বয়স কম। কিন্তু কিছু কিছু ছাত্র আছে যারা এখন আমি বলবো নাম কাগজের ছাত্র, তারা আসলে ছাত্র না। ছাত্র যদি হয় তারা ক্লাস করবে, তাদের আইডি কার্ড থাকবে, তারা কোন কলেজের ছাত্র, কোন ইউনিভার্সিটির ছাত্র, এটা প্রমাণ কিন্তু এখনো কিন্তু ওরা দিতে পারবে না। আর তো এই জন্য এদেরকে এখন সময় হয়ে গেছে, মানে আমি কোনো সময় না, অলরেডি টু লেট হয়ে গেছে। এদেরকে এখনো যদি এদের না থামানো হয়, এই দেশটা আসলে আমি বলবো যে আগামী 5 মাস 6 মাস হয়ে গেছে, ভেরি সুন এই দেশটা আসলে একটা খারাপের থেকেও খারাপের দিকে চলে যাবে। যেখানে অলরেডি আমাদের বিজনেসের অবস্থা খারাপ, ল অ্যান্ড অর্ডার তো একদম দুর্বল, শুরু থেকে বলে আসছি আমি। এখন রাইট অ্যান্ড লেফট টিভি খুললে, নিউজ পেপার খুললেই আপনাদের মানুষ মারা যাচ্ছে, নাহলে কোথাও অ্যাটাক হচ্ছে, এবং ছাত্র এই বৈষম্য ছাত্র ইনভলভ সবখানে। এখন কি বৈষম্য ছাত্ররা কি আসলে কি আমাদের উপদেষ্টার কি মুখপাত্র? এটাকে আমাদের জানতে হবে। নাকি উপদেষ্টা হচ্ছে একজন শোপিস হিসেবে থাকবেন? এই বৈষম্য ছাত্ররা এই যে যারা এগুলি করছে, তারাই এখানে মেন রোল প্লে করছে। এইটা আগে আমাদের দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। জি, মাশরুল আপনাকে ধন্যবাদ। রাজিকুজ্জামান রতন, একই বিষয় আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ। আমরা গত 6 মাস ধরে একটা নতুন অবস্থার মধ্যে আছি। আগের বিষয়টা ছিল যে একটা ফ্যাসিবাদী মননের বিরুদ্ধে, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সরকারকে ক্ষমতাচ্যুত করাটা সহজ এবং আমরা সেটা করতে পেরেছি, কিন্তু ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থাটা তো আছে, ফ্যাসিবাদী মননটা তো আছে। রাষ্ট্র ব্যবস্থা আছে মানে রাষ্ট্রের পুলিশ আছে, প্রশাসন আছে, বা রাষ্ট্রের বিচার বিভাগটা আছে। এই যে 3টা অঙ্গ নিয়ে রাষ্ট্র চলে, এই 3টা অঙ্গই তো আগের মতোই বহাল তবিয়তে আছে। আর আছে কি? রাষ্ট্রের মধ্যে ফ্যাসিবাদী মনন, মানে ক্ষমতায় থাকলে প্রতিপক্ষকে দমন করার জন্য যেমন যেমন ভাষা প্রয়োগ করতে হয় সেরকম ভাষার প্রয়োগ আমরা দেখছি। কিংবা কখনো কখনো প্রতিপক্ষকে যে কোনো রূপে তাকে নির্মূল করো, দমন করো, উচ্ছেদ করো, সেই রকম ভাষা প্রয়োগ আমরা দেখছি। লিখলে কলম ভেঙে দেওয়ার মতো হুমকিও আমরা দেখছি। কিংবা কখনো কখনো এরকম দেখছি যে সহ্য করা হবে না, এই ধরনের কথাবার্তা। আচ্ছা, তাদেরকে কে সহ্য করতে বলেছে? অথবা কেন সহ্য করা হবে না? এই প্রশ্নগুলোর উত্তর কি তারা করেছে? আমরা জানি ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে গেলে একটা যুক্তি লাগে, নৈতিকতা লাগে, সাহস লাগে। আর ক্ষমতায় থেকে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করতে গেলে অহমিকা লাগে, দম্ভ লাগে, এবং প্রতিপক্ষকে নির্মূল করে নিজের ক্ষমতাটাকে স্থায়ী করার একটা বাসনা লাগে। এখন এই 6 মাসে কিন্তু এরকম অনেক কিছু দেখা যাচ্ছে যে আহ ক্ষমতাটাকে স্থায়ী করবার জন্য, ক্ষমতাটাকে কাজে লাগিয়ে নিজেদের দল গঠন করবার জন্য, অথবা ক্ষমতায় থেকে প্রতিপক্ষকে দুর্বল করে রাখবার জন্য পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কি? এই প্রশ্নটা কিন্তু এখন পরিষ্কার হয়ে উঠছে দিনের পর দিন। ক্যাম্পাস, কুয়েট, সেখানে একটা উপলক্ষ্য, লক্ষ্য কিন্তু রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্র ক্ষমতার জন্য আমরা নতুন দল গঠন করার পদক্ষেপ দেখছি দীর্ঘদিন ধরে।
এখন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দলের নাম ঘোষণা হবে, দ্বিতীয়ার্ধে হবে, এখন বলছে শেষার্ধে গিয়ে দলের নাম ঘোষণা হবে, সেটার প্রক্রিয়া চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও আবার ছাত্র সংগঠন গড়ে তুলছে এবং ইতিমধ্যে তাদের মধ্যে দুটো ফ্র্যাকশন হয়ে গেছে। তারা, এটা অদ্ভুত ব্যাপার মনে হয় কি, যে তারা ক্যাম্পাসে বলছে যে ক্যাম্পাসে রাজনীতি চলবে না, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেই কিন্তু আবার ছাত্র সংগঠন করছে। আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যন্তরে আছে ছাত্র শিবির। আচ্ছা, এই ছাত্র শিবির কিন্তু এর আগে ছাত্রলীগের অভ্যন্তরে ছিল। তাহলে ছাত্রলীগের অভ্যন্তরে থেকে তখন প্রতিপক্ষকে দমনের ক্ষেত্রে তারা সহায়তা করেছে। এখন আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে থেকেও তারা সাধারণ ছাত্র এই কথা বলে তারা আবার কর্তৃত্ব করতে চাইছে। ছাত্রদল রাজনীতি করতে পারবে কিনা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজনীতি করতে পারবে কিনা, এখানে অন্য ছাত্র সংগঠনরা রাজনীতি করতে পারবে কিনা, সেটা তো নির্ভর করবে সেই ছাত্র সংগঠনের তার নিজস্ব ঘোষণা, নিজের লক্ষ্য, নিজের গঠনতন্ত্র এবং জনগণের প্রতি তার দায়বদ্ধতা দিয়ে। কিন্তু ক্যাম্পাসে নিজেরা রাজনীতি করব, কিন্তু অন্যদেরকে রাজনীতি করতে দেব না, এই মানসিকতা কিন্তু এর আগের ছাত্রলীগের মানসিকতার সঙ্গে তো মিলে যায়। ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি বলে ক্যাম্পাসে কাউকে রাজনীতি করতে দেব না, তাহলে সেটা সেটা কোন মানসিকতার প্রতিফলন ঘটাবে? কিংবা যদি এখানে আহ শিবিরের পক্ষ থেকেও হুমকি দেওয়া হয়, তাহলে এই হুমকি দেওয়ার পেছনের কার্যকারণটা কি, আর ভবিষ্যতের লক্ষ্যটা কি? অতীতের কথা ভুলে যেতে নিষেধ করেছেন। অতীতটা কতদূর পর্যন্ত দেখা যাবে? অতীত কি 1971 সাল পর্যন্ত যাব? 1971 সালে জনগণের উপর হামলা করেছিল কারা? সেই দিন সেই হামলাকারীদের সহযোগিতা করেছিল কে? কিংবা তারও একটু পিছিয়ে 52 সালে যাব। এই ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস। আমার মাতৃভাষায় কথা বলবার জন্য, মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠা করবার জন্য যারা লড়াই করেছিল, তাদের বিরুদ্ধাচরণ করেছিল কারা? সেটাও যদি দেখি, তাহলে অতীত যদি বলে যে অতীতের দিকে তাকান, অতীত কিন্তু শুধু 2024 নয়, অতীত 24-এরও আগে অতীত আছে, 24-এর আগেও অতীত আছে। সেই অতীত থেকেও তো আমাদের শিক্ষা নিতে হবে। ফলে আমরা যেটা মনে করি যে গণতন্ত্র দিয়ে গণতন্ত্রের মোকাবেলা করতে হবে, গণতন্ত্র থেকে আরো উন্নত গণতন্ত্রে যেতে হবে। গত 15 বছর ফ্যাসিস্টরা ক্যাম্পাসে রাজনীতি করতে দেয়নি, কথা বলতে দেয়নি, মত প্রকাশ করতে দেয়নি। এখন তো ক্যাম্পাসগুলোকে মত প্রকাশ করবার একটা উন্মুক্ত জায়গা তৈরি করতে হবে। আজকে আমরা যদি বলি যে আহ, কুয়েত, তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছেন। আচ্ছা, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছেন, ভালো কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মকাণ্ড কি নিষিদ্ধ হবে ওখানে? শিবিরের কর্মকাণ্ড কি ওখানে নিষিদ্ধ হবে? তাহলে এখানেও কিন্তু একটা প্রশ্ন উঠবে, তাহলে কর্তৃপক্ষ কি একটা কি আসলে নিষিদ্ধ করতে চাইলেন? আর সবচেয়ে বড় কথা, যদি আমরা বলি যে 18 বছর বয়সের যে কোনো নাগরিক, তারা দেশ নিয়ে ভাবতে পারবেন, সমাজ নিয়ে ভাবতে পারবেন, অর্থনীতি নিয়ে ভাবতে পারবেন, মত প্রকাশের স্বাধীনতার চর্চা করবেন, তাহলে আমরা কি কোনো এমবার্গো দিয়ে দিতে পারি যে তিনি কোনো রাজনীতি করতে পারবেন না? রাজিকুজ্জামান এটা তো রতন, আমি গণতান্ত্রিক মূল্যবোধের। আমি এই জায়গায় একটু প্রশ্ন রাখি। যেমন সুপারিশ করা হয়েছে যে 21 বছর হলে নির্বাচনে প্রার্থী হতে পারেন, এমন একটি সুপারিশ করা হয়েছে। তো সেই জায়গায় 21 বছর হলে যদি একজন নির্বাচনে প্রার্থী হতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে ছাত্র রাজনীতি করতে পারবে না, তাহলে কিভাবে হবে বিষয়টা আসলে? ঠিক তো একটা গোলমেলের ব্যাপার মনে হচ্ছে না? 17 বছর বয়স হলে তিনি ভোটার হতে পারবেন, তার মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার আগেই তিনি ভোটার। এবং 21 বছর বয়স মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শেষ করার আগেই তিনি মানে পার্লামেন্ট মেম্বার হতে পারবেন। আচ্ছা, পার্লামেন্ট মেম্বার হবেন মানে তিনি আইনসভার সদস্য হবেন। আইনসভা মানে যেখানে আইন প্রণয়ন করা হবে, যে আইন দিয়ে আমার বিচার বিভাগ বিচার করবে, যে আইনের বলে প্রশাসন চলবে, যে আইনের বলে সমাজ চলবে, যে পার্লামেন্টে বসে তারা কৃষি নীতি নিয়ে কথা বলবেন, শিল্পনীতি, যদিও তারা বলেন কিনা এটা পরের প্রশ্ন, কিন্তু পার্লামেন্টের উদ্দেশ্য তো তাই, যেখানে কৃষি নীতি, শিল্পনীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্র নীতি সব বিষয় নিয়ে তারা তর্ক বিতর্ক করবেন, চুলচেরা বিশ্লেষণ করবেন, দেশ কোন পথে এগোবে, দেশের মানুষের সর্বাধিক উন্নতি কোন দিকে হবে। সেই জায়গায় যারা যাবেন তারা আবার রাজনীতি করতে পারবেন না, তাহলে তারা কি করবেন? ফলে এগুলো কিন্তু খুবই গোলমেলে ব্যাপার। তবে সব গোলমালের মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিপক্ষকে আটকে রাখো, প্রতিপক্ষের চিন্তাটাকে প্রকাশ করতে দিও না, অথবা নিজেরা আমরা যা বলছি আমাদের কথাই সর্বোচ্চ আইন, আমরা যেভাবে চলতে বলবো তোমাদেরকে সেভাবেই চলতে হবে, এই মানসিকতা যদি চর্চা করতে চান, সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করলে বিশ্ববিদ্যালয় গণতন্ত্র থাকবে না। যেটা যে সংগঠন করতে চাইবেন সেই সংগঠন নিজেও গণতন্ত্রের চর্চা করবেন না এবং অন্য থেকে গণতন্ত্রের চর্চা করতে দেবেন না। জি, রাজিকুজ্জামান রতন, আপনাকে ধন্যবাদ। আমি আবারও নিশ্চয়ই আসবো আপনার কাছে। মাসুম আল্লাহ, আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে আমি একটু তুলে ধরি, সেটা হচ্ছে যে
নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে একটা ক্রান্তিকালে আছি আমরা, পুরো দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে চায়, সন্দেহ তৈরি হয়েছে সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা। এবং আমরা যদি দেখি যে চলতি বছরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন চায় বাম গণতান্ত্রিক জোট, আগে স্থানীয় সরকার নির্বাচন নয়, তারাও বলছে যে আগে জাতীয় নির্বাচন। এটি গত মঙ্গলবার নির্বাচন কমিশনে যে বৈঠক করেছে বাম গণতান্ত্রিক জোট, তারা সেখানে জানিয়েছে। এই যে যেমনটা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই যে সন্দেহ তৈরি হয়েছে সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা, মাসরুর মাওলা আপনি কি মনে করেন? থ্যাংক ইউ। আসলে দেখেন, মির্জা ফখরুল ইসলাম সাহেব উনি যে কথাটা বলেছেন, ওনার সঙ্গে আমরা একমত যে সরকার আসলে আন্তরিক কিনা। কারণ ইউনূস সাহেব বা ইন্টারিম গভর্নমেন্ট বলেন, এনারা সবাই বলছে আমরা সকল দলকে ডেকে আমরা একটা ডায়ালগে বসছি, আমরা সবার সঙ্গে বসে আমরা মতামত নিব, নিয়ে আমরা নির্বাচন থেকে আগাবো। তো প্রথমত আমার জানা দরকার সকল দলকে বলতে কাদেরকে বলছেন। সকল দল বলতে তো লিস্টেড কিছু দল আছে যারা ধরেন আজকে 40 বছর 50 বছর ধরে যারা আছে দল। এখন উনি কি তাদেরকে নিয়ে বুঝাচ্ছেন, নাকি উনি রিসেন্টলি যেগুলা ধরেন 2-3 মাস হয়েছে রেজিস্ট্রেশন, তাদেরকে নিয়ে উনি বুঝাতে সকল দল? তো সেটা যদি উনি যদি বুঝাতে থাকেন, তাহলে আমি বলবো যে তাহলে উনি উনি আসলে নিজেও ক্লিয়ার না। তাহলে মির্জা ফখরুল ইসলাম সাহেব যে কথা বলেছেন যে সন্ধিহান এখানেই আসে যে ইউনূস সাহেব আসলে উনি এখন সময় কিল করার জন্য উনি এই কথাগুলি বলেছেন যে ডিসেম্বরের শেষের দিকে আমরা নির্বাচন দিব বা ডিসেম্বরে নির্বাচন দিব। এটা আসলে বলার জন্য বলা, কারণ আমরা অ্যাকশনে কিন্তু আমরা দেখছি না। কারণ আমি আমার দল নিয়ে আগে কথা বলি, জাতীয় পার্টিকে আজকে 5 মাস হলো আমাদেরকে ঘর থেকে বেরোতে দিচ্ছে না, আমাদের কোনো মিটিং করতে দিচ্ছে না, কোনো কিছু করতে দিচ্ছে না। যেখানে জাতীয় পার্টি অলওয়েজ শান্তিপ্রিয় একটা দল, জাতীয় পার্টি কখনো ওই গুন্ডামি, ভাঙচুর বা রক্তাক্তের রাজনীতি বিশেষ করে না। যার জন্য যদি বিশেষ যদি করতো, তাহলে আমাদেরকে প্রতিবারই আমাদেরকে বাধা দিচ্ছে, তাহলে কিন্তু আমাদের ছেলেবেলা থাকতো, আমাদের ছেলেবেলা রাস্তা নামতো। আমাদের ছেলেবেলা রাস্তা নামে না। কেন নামে না? বিকজ আমাদের ছেলেবেলা আসলে ভীতু। কেন? বিকজ আমরা ওই ধরনের কাজ আমরা কখনো করি নাই। আমাদেরকে এরশাদ সাহেব আমাদের কখনো ওই ধরনের পলিটিক্স করতেও দেন নাই। এখন কথা হলো কি, আমরা যখনই মিটিং করতে যাই, যে দেখেন আপনার লেভেল প্লেইং ফিল্ড যদি আপনার না থাকে, আপনার যদি পার্টিকুলার 2-3টা দলকে যদি টার্গেট করে থাকেন যে এদেরকে বাদ দিয়ে আমরা মিটিং করব, ডায়ালগ করবো, ইলেকশনে যাব, তো তাহলে তো আমি মনে করি যে এখানে ইউনূস সাহেবের ভিতরে বা ওনাদের কোনো চিন্তাধারার ভিতরে এখানে একটা বিরাট বড় একটা কোয়েশ্চেন মার্ক আছে। এটা আগে আমাদের দেখতে হবে। জি আরেকটা জিনিস, জি 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 বলুন। জি আরেকটা জিনিস হলো কি, দেখেন উনি আমার কাছে তথ্য আছে, উনি এখন পর্যন্ত যতগুলি আন্তর্জাতিক মহলের সঙ্গে উনি মিটিং করেছেন এবং দেশের বাইরে গিয়ে মিটিং করে আসছেন, সবখানে গিয়ে উনি একই কথা বলে আসছেন, সকল দলকে আমরা ডাকবো। সকল দল বলতে এখন পর্যন্ত আমাদেরকে ডাকেন নাই। এখন কথা হলো কি, যদি পার্টিসিপেটরি নির্বাচন যদি উনি দিতে চান, তাহলে ওনাকে সকল দলকে ডাকতে হবে। আমি স্পেসিফিক্যালি মেনশন করতে চাই না। তাহলে আদারওয়াইজ সকল দল না আসলে আমার মনে হয় না এই নির্বাচন পার্টিসিপেটরি হবে এবং আমরাও যাব না। আর আর আরেকটা জিনিস হলো কি, এই যে ওনারা ডায়ালগের কথা যেটা বলছেন যে ডায়ালগে ডাকবেন, আমার কাছে কিছুদিন আগে বেশ কিছু কূটনীতির প্রশ্ন করেছিলেন যে তোমাদেরকে ডায়ালগে ডেকেছিল কিনা। তো আমরা আসলে পরিষ্কার কথা বলে দিয়েছি, শুরুতে আমাদেরকে ডায়ালগে ডেকেছিল, তারপর থেকে আমাদেরকে ডায়ালগে ডাকেন নাই। যেহেতু ডাকেন নাই, তো আমরাও এখন আসলে ইন্টারেস্টেড না। বিকজ আমরা যদি ডায়ালগে বসিও, আমাদের সভা আছে, একটা প্রেসিডেন্ট সভা, ওখানে আমাদের বসে আমরা সিদ্ধান্তটা নিব। তো এখানে আমি বলবো যে এখন as soon as possible আমাদের যতগুলি রাজনৈতিক দল আছে সবাইকে এখন আমি বলবো এখন আমাদের ইউনাইটেড হওয়া উচিত এগেইনস্ট এই গভর্নমেন্ট। বিকজ আমরা এতদিন ছিলাম ইন ফেভার অফ দিস গভর্নমেন্ট যে তারা আমাদেরকে একত্র করবে। এখন এই দলটা আমাদেরকে এখন একত্র করছে না, এই জন্যই আমাদেরকে, বিকজ এটা এনজিও গভর্নমেন্ট, এনজিও সরকার, দে আর নট পলিটিক্যাল, এরা পলিটিক্স বুঝে না, এরা জানে না, এদের দ্বারা কখনো উন্নয়ন হতে পারে না। বিকজ এরা পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া
পৃথিবীর কোনো দেশ কিন্তু একটা দেশে কখনো ইনভেস্টমেন্ট বলেন বা সহযোগিতা বলেন এবং তাদের কথাগুলো শুনবে না, তাদের সঙ্গে কোন রকম এগ্রিমেন্টও যাবে না, কোনো মেগা প্রজেক্টও করবে না। তাহলে এখানে এখানে এখন ইলেক্টেড গভর্নমেন্ট দরকার। এই ইলেক্টেড গভর্নমেন্ট কে দরকার, যেহেতু ইলেকশন যেটা আমাদের আনতে হবে। এই জন্য আমি মনে করি আমাদের সকল রাজনৈতিক দলকে এখন আমাদের ইউনাইটেড হওয়া উচিত এগেইনস্ট দিস অ্যান্টি 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 ইন্টারিম গভর্নমেন্ট। আমি এখন বলবো বিকজ ওনারা দে আর নট ইন ফেভার অফ আস। জি, জনাব মাসরুর মাওলা, আপনাকে ধন্যবাদ। রাজিকুজ্জামান রতন, আপনিও সাথে থাকবেন। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। আমি একটু বিরতির পর রাজিকুজ্জামান রতন আপনার কাছে আসি। আসলে একই বিষয় নিয়ে আমরা যেটি দেখতে পেলাম যে বাম গণতান্ত্রিক জোট তারাও বলছে যে যত দ্রুত অথবা নভেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাচ্ছে বাম গণতান্ত্রিক জোট, এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সন্দেহ প্রকাশ করছেন, যেটি নিয়ে মাসরুর মাওলার কথা বলছিলেন, এই বিষয়ে আপনি যদি একটু বলতেন রাজিকুজ্জামান রতন। ধন্যবাদ। বাম গণতান্ত্রিক জোট নির্বাচন কমিশনের সঙ্গে তারা তাদের দেখা করতে গিয়েছিল এবং তাদের সুপারিশ, তাদের বক্তব্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে তারা জানিয়েছে। সেখানে নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করা হয়েছিল বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে যে বাংলাদেশের নির্বাচন যদি করতে চায় সরকার, আপনারা কতদিনের মধ্যে নির্বাচনটা করতে পারবেন, আপনাদের প্রস্তুতিটা কি আছে? নির্বাচন কমিশন কি প্রস্তুত একটা নির্বাচন করবার জন্য? নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের সমস্ত ধরনের প্রস্তুতি আছে, সরকার যখন আমাদেরকে বলবে তখন আমরা নির্বাচন করতে রাজি আছি এবং আমরা জুন, জুলাই, আগস্ট যে কোনো সময় নির্বাচন করতে পারি। আমাদের দিক থেকে তখন প্রশ্ন করা হয়েছিল তাহলে কি সরকারের ইচ্ছায় নির্বাচন কমিশন নির্বাচন করবে নাকি নির্বাচন কমিশন তার সিদ্ধান্তটা সরকারকে জানাবে? তখন তারা বললেন যে এটা নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনেরই জানানোর কথা, কিন্তু এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সময়, এখন সংবিধানেও ঠিক মতো কাজ করছে কিনা সেটাও পরিষ্কার নয়, আবার সংবিধান ছাড়াও দেশ চলছে কিনা সেটাও পরিষ্কার নয়। ফলে আমরা এই বিশেষ পরিস্থিতিতেই আমরা একটু অপেক্ষা করছি যে সামগ্রিক সামগ্রিক বিবেচনা আমাদেরকে যখন নির্বাচনের জন্য কাজ করতে বলবে আমরা কাজ করতে পারবো। আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে, আমাদের ম্যান পাওয়ার প্রস্তুত আছে এবং আমাদের মানসিকভাবেও আমরা প্রস্তুত আছি। তার মানে নির্বাচন কমিশনের দিক থেকে একটা জিনিস পরিষ্কার যে তাদের প্রস্তুতির অভাব নেই। আর দ্বিতীয়ত, সরকারের ইচ্ছার কি প্রয়োজন আছে, সরকার কখন নির্বাচনটা করতে চায়। আচ্ছা, নির্বাচনটা সরকারের কেন দরকার? এই সরকারটা এসেছিল একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, সরকার তাহলে যাবেন কিভাবে? আগমনটা হয়েছে অভ্যুত্থানে, প্রস্থান হবে কিভাবে? প্রস্থান তো নির্বাচনের মাধ্যমে হবে না আন্দোলনের মাধ্যমে হবে? আমরা মনে করি প্রস্থানটা নির্বাচনের মাধ্যমে হওয়া উচিত এবং অতীতের সমস্ত ঘটনায় এটা প্রমাণিত হয়। এবং যদি আমরা দেশের আইন, নীতি, কাঠামো এগুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখব যে অভ্যুত্থান কোনো আইন মেনে চলে না, অভ্যুত্থান একটা নীতি মেনে চলে। সেই নীতিটা কি? জনগণের ইচ্ছার প্রকাশ ঘটায়। জনগণের ইচ্ছা যখন স্বাভাবিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে তার প্রকাশ ঘটাতে পারে না, তখন জনগণের সামনে আর কোনো অপশন থাকে না অভ্যুত্থান ঘটানো ছাড়া। ফলে অভ্যুত্থান ছিল এটা একটা নৈতিক বিজয়। এটা হলো যে সরকার নির্বাচন দিতে চান না, যে সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে চান, যে সরকার নির্বাচন দিলেও নিজের মতো করে নির্বাচন করিয়ে নেন, অথবা যে সরকার আজীবন ক্ষমতায় থাকবার আশায় প্রশাসন এবং পুলিশকে তারা সেইভাবে ঢেলে সাজান, সেইরকম একটা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন আর স্বাভাবিক গতিতে অগ্রসর হতে পারে না, তখন তাকে অভ্যুত্থানের মতন পরিস্থিতিতেই আসলে যেতে হয়। সেই কারণে আমরা বলেছিলাম যে অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার এসেছে, এটা যেমন আইন ভেঙেই অভ্যুত্থান হয়েছে, ঠিক তেমনি আবার অভ্যুত্থানের পরে যে রাষ্ট্রটা আমরা হাতে পেয়েছি এই রাষ্ট্রটাকে আবার আইনের পথেই তো পরিচালিত করতে হবে। একটা রাষ্ট্রে তো ললেসনেস অপারেট করতে পারে না, একটা রাষ্ট্র তো বিশৃঙ্খল ভাবে চলতে পারে না। তাহলে অভ্যুত্থান পুরনো শৃঙ্খলাকে ভেঙে দিয়েছে, কিন্তু অভ্যুত্থানের পরে একটা নতুন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হবে। সে নতুন শৃঙ্খলা কিভাবে আসবে? সেটা কি ফরমানের জোরে আসবে নাকি সেটা নির্বাচনের মাধ্যমে আসবে? আমরা মনে করি এটা নির্বাচনের মাধ্যমে, জনগণের ইচ্ছার আর একটা বহিঃপ্রকাশ ঘটুক নির্বাচনের মধ্যে দিয়ে। জি, আমরা মনে করি তার মধ্যে দিয়ে একটা স্বচ্ছতা থাকতে পারে, একটা জবাবদিহিতা থাকতে পারে। আমরা নির্বাচনকে অবাধ নির্বাচন করব নাকি ইচ্ছা মাফিক নির্বাচন করব, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু তৈরি হয়ে যায়। অতীতে আমরা অনেক সময় দেখেছি ক্ষমতায় থেকে ইচ্ছা মাফিক নির্বাচন করার অনেক খারাপ দৃষ্টান্ত আমাদের এখানে আছে।
খারাপ দৃষ্টান্তগুলো মাঝে মাঝে আমাদের মনে উকি দেয়, অশুভ চিন্তার একটা জন্ম দেয়। সে কারণে আমরা বলতে চাই যে ভালোকে প্রতিষ্ঠা করতে গেলে খারাপকে উচ্ছেদ করতে হয়। মানে খারাপের বিপরীতেই ভালো আসে, কিন্তু ভালোর সঙ্গে প্রতিযোগিতা হবে কার? ভালোর সঙ্গে তো খারাপের প্রতিযোগিতা হবে না, তাহলে ভালোর বিপরীতে কি আবার ভালো। খারাপ আসবে? তাহলে ভালোর বিপরীত সঙ্গে প্রতিযোগিতা হবে আরো ভালো। তাহলে আগের সরকার খারাপ ছিলেন, তার চেয়ে অভ্যুত্থানকালীন সরকার ভালো। অভ্যুত্থানের সরকারের প্রতিযোগিতা হবে এরপরে যে সরকার আসবে সে আরো যেন ভালো হয়, এবং সে কারণে একটা নির্বাচন হোক, নির্বাচনের মধ্যে দিয়ে জনমতের যাচাই হোক, নির্বাচনের মধ্য দিয়ে একটা জবাবদিহিতার জায়গা প্রতিষ্ঠিত হোক, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে অতীতের যে ঘটনাগুলোর প্রতিবাদ করেছিল মানুষ, ভবিষ্যতে সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি আর দেখবে না, এরকম একটা প্রতিষ্ঠিত সমাজ পেতে চায়। ফলে সেক্ষেত্রে নির্বাচনটা যত সম্মানজনক ভাবে, যত দ্রুততম সময় এবং যত সুষ্ঠুভাবে, সম্মানের সঙ্গে নির্বাচন করতে হবে, দ্রুততম সময়ে নির্বাচন করতে হবে, এবং সুষ্ঠুভাবে নির্বাচন করতে হবে। এই জায়গায় আমরা মনে করি ডিসেম্বর একটা যথেষ্ট সময়, এবং এর মধ্যে যেহেতু উপদেষ্টা নিজেও বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন তিনি করতে চান, ফলে এই সময় করতে পারবেন। সরকারের যদি সদিচ্ছা থাকে আর নির্বাচন কমিশনের সক্ষমতা আছে, সদিচ্ছা এবং সক্ষমতা মিলে এই নির্বাচনটা করা সম্ভব। সে কারণে আমি বলেছি নির্বাচনের দিকেই দেশটাকে নিয়ে যাওয়া উচিত। জি, রাজিকুজ্জামান রতন, ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে নিশ্চয়ই। মাসুম মাওলা, একটু আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে সরকারে বসে সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলে তা কখনোই মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব। অন্তর্বর্তী সরকারের প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে তা না হলে জনগণের যে আস্থা আপনাদের ওপর আছে সেই আস্থা আপনাদের ওপর আর থাকবে না। আমরা জানি যে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা মিলে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। এই মাসের মধ্যে তাদের ঘোষণা আসার কথা রয়েছে, এবং এই বিষয়টি নিয়ে নানান আলোচনা, সমালোচনা, বিতর্ক চলছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়েই তিনি বলেছেন যে আসলে সরকারের সুযোগ সুবিধা নিয়ে যদি কোনো রাজনৈতিক দল গঠন করা হয় সেটা আসলে জনগণ আস্থা হারাবে। এই যে বিষয়টি, মাসুম মাওলা, আপনি কি বলবেন? দেখেন, কথাটা তো বিএনপি মির্জা ফখরুল ইসলাম উনি যে কথাটা সত্যি বলেছেন, ও কথাটা ঠিকই বলেছেন। আপনি সরকারে বসে থেকে আপনি একটা দল গঠন করবেন, সরকারি সব ইনস্ট্রুমেন্ট আপনি ইউজ করবেন, আপনার আপনার মিটিং মিছিল করবেন, সরকারের সব সরকারের ফান্ড ইউজ করে, তো এটাকে তো বলে হলো লাক্সারি, মানে যেটাকে বলে হলো আপনার সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে আপনি একটা দল গঠন করবেন। এটা আসলে হয় না। দল তারা গঠন করতেই পারে, দল গঠন করাটাই এটা গণতান্ত্রিক একটা অধিকার, একটা মানুষের করতেই পারে। কিন্তু কথা হলো যে যে এখানে এখন যেভাবে তারা দল গঠন করার চিন্তা ভাবনা করছে, তার মানে হলো যে আমি এনশিওর করব যে আমি দলের মধ্যে, সরকারের মধ্যে থেকে দল গঠন করে যখন আমি পাকাপোক্ত আমি বুঝবো ইয়েস আমি কনফার্মড, আমি আমার টুলস আমার কন্ট্রোলে আছে, আমি এখন নির্বাচন দিব, আমি পরের দিন আমি নির্বাচনের পরে রেজাল্ট আমার দেখার দরকার নেই, আমি জানি অটো রেজাল্ট, আমি ক্ষমতায় বসবো। এই ধরনের চিন্তা ভাবনা যদি মাথায় থাকে, তারাই কিন্তু দলের মধ্যে থেকে এই ধরনের কাজ করবে। এই জন্য মির্জা ফখরুল সাহেব বলেছেন যে দলের মধ্যে থেকে এটা মেনে নেওয়া যায় না। এটা হলো সিম্পল একটা ক্যালকুলেশন এটা। কারণ না হলে কেন হঠাৎ করে এই ছাত্ররা একটা রেভলিউশন করলো? জি, হ্যালো, জি মাসুম মাওলা, শুনতে পাচ্ছি। হঠাৎ করে এই ছাত্ররা রেভলিউশন করলো, খুব সুন্দর, তারা দেশটাকে আমাদেরকে একটা নতুন একটা আবহাওয়া দিচ্ছিল, নতুন আমাদেরকে দেখাচ্ছিল, আমরা অনেক ইন্সপায়ার্ড হয়েছিলাম এদের কথাতে। কিন্তু এখন দেখছি যে তাদের চিন্তা ভাবনা ধারা কেন হঠাৎ করে তাদের তাদের ক্ষমতায় আসার এত লোভটা কেন আসলো? কেন তাদের লোভ? কি তার মানে কি এই যে মানে 16 কোটি মানুষের মধ্যে এরা ছাড়া বাকি সব কি অযোগ্য? জি, মাসুম মাওলা, এখন আপনিও কি মনে করছেন যে সরকারের ছত্রছায়া অথবা সরকারের সুযোগ সুবিধা নিয়েই আসলে এই রাজনৈতিক দলটি হচ্ছে? আপনি কি তাই মনে করেন? 100% সরকার, শুনেন, একটা একটা জিনিস কি, এরা এদের লুব্রিকেন্টস কোথায়, এদের ক্ষমতা কোথায়, এদের পাওয়ার কোথায়? সরকার থাকলে তো পাওয়ার, বিকজ সবকিছু আমার জন্য ইজি। আমার আমার দলটাকে রেজিস্ট্রেশন করা বলেন, আমার ডোনেশন আনা বলেন, চান্দা, প্রতিটা জিনিস, প্রতিটা ক্ষেত্রে আমি সরকারে থাকলেই তো আমি সুযোগ সুবিধা পাচ্ছি। তাহলে আমি সুযোগ সুবিধা কোথেকে পাবো? কারণ দেখেন যে তারা প্রত্যেক জায়গায় জায়গায় আমাদেরকে যখন এত এমবার্গো দিচ্ছে, যে জাতীয় পার্টি আসতে পারবে না, অমুক দল রাস্তায় নামতে পারবে না, তো এখন তার মানে কি?
এদিকে ইউনূস সাহেব বলে বেড়াচ্ছে যে আমরা সকল দলের সঙ্গে বসেছি আমরা, কিন্তু সকল দলের সঙ্গে যদি বসেছি তাহলে বাকি সকল দলগুলো গেল কোথায়? বাকি দলগুলো নাই। তো এই জন্যই এইটা কোনোভাবে গ্রহণযোগ্যতা এটাকে মানে দেওয়া যাবে না, কোনোভাবে একসেপ্ট করে নেওয়া যাবে না। এই জন্য আমি বলছি সকল দলকে এখন আমাদের একত্র হতে হবে এগেইনস্ট দিস গভর্নমেন্ট, যে হোয়াট দে আর ডুইং, এটা আসলে দে আর টেকিং আনডিউ অ্যাডভান্টেজেস এবং আমাদেরকে আসলে একটা বলির পাঠা বানানোর চেষ্টা করছে। জি মাসুমুল্লাহ, আপনাকে ধন্যবাদ। রাজিকুজ্জামান রতন, একই বিষয়ে আপনি কি মনে করেন এই ব্যাপারটিতে? আহ, সরকারের টাকা বলতে আমরা কি বুঝি? সরকারের টাকা মানে জনগণের ট্যাক্সের টাকা, অথবা বিদেশ থেকে ঋণ নিলে সেই ঋণের সুদ শোধ দেওয়ার জন্য জনগণের উপর দায় চাপানোর টাকা, অথবা যদি আমাদের প্রবাসী শ্রমিকরা রেমিটেন্স পাঠায় তাহলে সেটাও জনগণের একটা অংশের রক্ত ঘাম চোখের জল মেশানো টাকা। ফলে সরকারের টাকা এটা তো জনগণের স্বার্থে ব্যবহৃত হবে, এটাই তো একটা নৈতিক জায়গা। তাহলে সরকারের টাকা নির্দিষ্ট একটা দলের পেছনে ব্যয় হবে কেন? এটা যদি কেউ কখনো বলে যে জনগণের টাকা, সেই টাকা আহ সেই টাকাটা কে ব্যবহার করবে? সেই টাকাটি কি যারা ক্ষমতায় থাকবেন তারা তাদের নিজেদের দল গড়ার কাজে ব্যবহার করতে পারেন? এই প্রশ্নটা যেমন আছে। প্রশাসন, এটা কারা, কি হবে? প্রশাসন বলে পাবলিক সার্ভেন্ট। তা পাবলিক সার্ভেন্ট যদি হয় তারা তো সব পাবলিকেরই স্বার্থ রক্ষা করবে। প্রশাসন কি তাহলে বিশেষ সুবিধা দেবে কোনো নির্দিষ্ট একটা দলকে, অথবা যে দল গড়ে উঠতে যাচ্ছে তাকে? কিংবা পুলিশ, পুলিশকে বলা হয় জনগণের সেবক। তা পুলিশ তাহলে কার সেবা করবে? নির্দিষ্ট কোনো একটা রাজনৈতিক দলের? সে কারণে কিন্তু এই প্রশ্নটা আসে। ক্ষমতায় থেকে ক্ষমতাটাকে ব্যবহার করে রাজনৈতিক দল করতে গেলে জনগণের ট্যাক্সের টাকা, জনগণের পয়সায় পরিচালিত প্রশাসন এবং জনগণের আইন শৃঙ্খলা এবং স্বার্থ রক্ষাকারী যে প্রতিষ্ঠান পুলিশ, সেটাকে ব্যবহার করে তারা অনেক ধরনের অনৈতিক সুবিধা নেয় এবং বিরুদ্ধ পক্ষকে একটা বিকল্পহীন অসহায়ত্বের মধ্যে ফেলে দেয়। এক পক্ষে থাকে পুলিশ প্রশাসন, আর এক পক্ষে থাকে শুধুমাত্র নিপীড়নের ভয়। তো এইরকম একটা জায়গায় তো সুষ্ঠু গণতন্ত্রের চর্চা হতে পারে না। সে কারণেই আমরা মনে করি যে ক্ষমতায় থেকে কোনো রাজনৈতিক দল যদি গড়ে ওঠে, ক্ষমতায় থেকে কোনো রাজনৈতিক দল যদি বিকশিত হওয়ার চেষ্টা করে, কিংবা কোনো একটা দল সে রাষ্ট্র ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে যায়নি অথচ প্রশাসন তাকে বিশেষ প্রোটোকল দিচ্ছে, অথবা তাকে নানা ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, এটা মানুষের মধ্যে কিন্তু এটা মনে করে, এটা এই ধারণাটা এস্টাবলিশ করে দেয়। ছোট দেশ তো, সবার চোখেই তো সবকিছু পড়ে। তারা যদি দেখে যে কোথাও এরা যখন যাচ্ছে তখন সেখানে প্রশাসন কি সহযোগিতা করছে, অন্যান্য রাজনৈতিক দল গেলে সেখানে কি করছে, তো এখান থেকে মানুষের মধ্যে কিন্তু এটা বোঝা যায় যে যে বৈষম্য বিরোধীর কথা আপনারা বলেছিলেন, এখন ক্ষমতাসীন বা ক্ষমতার ছায়ায় থাকা বা ক্ষমতার প্রচ্ছয়ে গড়ে ওঠার যে রাজনৈতিক দল, তারা তো সবচেয়ে বেশি বৈষম্য করছে। এটা তো একটা রাজনৈতিক বৈষম্য। ফলে এর মধ্য দিয়ে তো গণতান্ত্রিক একটা মূল্যবোধ প্রতিষ্ঠিত হতে পারে না। এই জন্য আমরা মনে করি ক্ষমতায় থেকে ক্ষমতার ছায়ায় ক্ষমতার প্রশ্রয়ে কোনো রাজনৈতিক দল যদি গড়ে ওঠে বা বিকশিত হয়, সেটা কিন্তু খুব স্থূলভাবে, আমি সূক্ষ্মভাবে বলবো না, এটা খুব স্থূলভাবে মানুষের মনের মধ্যে এই ধারণাটা তৈরি করে দেয় যে দে আর ইন দ্য পাওয়ার, এবং তারা পাওয়ার এক্সারসাইজ করছে কার উপরে? অন্য দলের কর্মকাণ্ডকে দমন করবার জন্য, অথবা জনগণকে ভীত সন্ত্রস্ত করবার জন্য, অথবা জনগণকে হয় প্রলোভনে অথবা ভয়ে জনমতটাকে নিজের পক্ষে নিয়ে আসার জন্য। আমরা মনে করি এটা কোনোটাই আমাদের 24-এর গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে মানে যায় না, মানানসই নয়, এটা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমরা তো চেয়েছিলাম যে ক্ষমতায় থেকে জনগণের উপর নিপীড়ন আর কেউ চালাবে না, ক্ষমতায় থেকে কেউ রাষ্ট্রীয় অর্থ নিজের মতো করে আর খরচ করবে না, ক্ষমতায় থেকে কেউ দুর্নীতি করবে না, সমস্ত কিছুকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তাহলে আমরা যদি গত 6 মাসের কর্মকাণ্ডের একটা জবাবদিহি দেখতে চাই, তাহলে দেখবো গত 6 মাসে যারা নতুন দল গড়তে চাচ্ছেন তারা ক্ষমতার কাছ থেকে সুবিধা নিয়েছেন কি, এটা একটু যাচাই করে দেখা যাক। যদি যাচাই করে দেখা যায় তারা নেননি, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দেখা যায় তারা নিচ্ছেন, তাহলে কিন্তু এই প্রশ্নটা থেকেই যাবে, ক্ষমতায় থেকে ক্ষমতার সুবিধা নিয়ে তারা কি রাজনৈতিক দল গড়ে তোলার চেষ্টা করছেন? এটা কখনোই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। জি রাজিকুজ্জামান রতন, আমি একটু মাসুমুল্লাহ আপনার কাছে আসি, আমাদের সময় কম, একটু 2 মিনিট করে যদি আপনারা একটু বলেন। মাসুমুল্লাহ, যে বিষয়টা আমি একটু আসতে চাই আপনার কাছে সেটি হচ্ছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মঙ্গলবার
অর্থাৎ গতকাল বলেছেন যে যারা আওয়ামী লীগ করছেন কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নন, তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন। তিনি আজকে বুধবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে। এই যে 24 ঘন্টার কম সময়ের ব্যবধানে তার বক্তব্যের যে পার্থক্য, এই ব্যাপারে আপনি কি বলবেন মাসুর মাওলা? আসলে কি আহ এই ছাত্ররা বা বৈষম্য যারা, তারা আসলে একটু ভয়ে আছে এখন। কেন ভয়ে আছে? আওয়ামী লীগ অন্যায় করেছে সেটা আমরা সবাই জানি, এবং প্রথম যে স্টেটমেন্ট দিয়েছে যে আওয়ামী লীগ যদি ক্ষমা চায়, ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারে। বিকজ এটা কথাটা সত্যি যে আওয়ামী লীগের তো সব লোক তো আর আওয়ামী লীগের খারাপ না, আর শেখ হাসিনা মানে তো আওয়ামী লীগ না। কারণ শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগ চলবে, এবং আওয়ামী লীগের ওরকম কোন নেতারা আছে, সিনিয়র নেতারা আছে। তো সেই জন্য তার প্রথম স্টেটমেন্ট তার ঠিক ছিল যে ক্ষমা চেয়ে রাজনীতি আসতে পারে। কিন্তু এখন কথা হলো যে পর মুহূর্তে স্টেটমেন্ট কেন চেঞ্জ হচ্ছে? বিকজ পর মুহূর্তে চিন্তা করেছে ক্ষমা যদি করে দেয় যে তার রাজনীতিতে আসে, আর তারা রাজনীতিতে আসে, তাহলে দে আওয়ামী লীগ বেসিকলি কিন্তু এটা অস্বীকার কেউ করতে পারবে না যে আওয়ামী লীগ স্টিল হোল্ডিং এট দ্য মোমেন্ট 40% প্লাস স্টেক হোল্ডার। ওদের কিন্তু ভোটার পার্সেন্টেজ আছে, বিকজ ডে বাই ডে দে আর ইনক্রিজিং। যখন তারা এই সরকার পরে যখন গেল, তখন কিন্তু এদের এদের কোটায় নেমে আসছিল আমার মনে হয় 4 to 5%। এখন কিন্তু আবার ওরা 40% উপরে চলে, এবং ডে বাই ডে ওরা 50%ও ক্রস করতে পারে। বিকজ কি আমাদের এই বিএনপির মনে করেন কিছু ভুল সিদ্ধান্তের জন্য ধরেন কিছুতে তারা কিছু আনপপুলার হয়ে যাচ্ছে, এবং খালি ময়দানে ধরেন বৈষম্যরা, জামাত বলেন বিএনপি বলেন, খালি ময়দানে তারা এখন এক্সচেঞ্জেবল গলি দিচ্ছে, বিকজ আমাদেরকে রাস্তা নামতে দিচ্ছে না, আর আওয়ামী লীগ তো রাস্তা নাই। এখন মূল যে কথাটা আপনি যে কথাটা বলছিলেন যে ওরা আসলে একটা ভয়ে আছে যে এরা যদি ফিল্ডে আবার আসে, তাহলে আওয়ামী লীগ কিন্তু ভালো একটা ভোট ব্যাংক, আওয়ামী লীগ হয়তো সামনে ক্ষমতা না আসুক কিন্তু একটা বড় একটা বিরোধী দল হিসেবে সামনে আসতে পারবে। এই ফিয়ারটা ওদের একটা আছে। এই জন্যই ওরা এখন চাচ্ছে যেভাবে হোক আওয়ামী লীগকে ব্যান করা যায়। ব্যান করার জন্য কিন্তু আসলে এদের তো বয়স কম, অভিজ্ঞতা নাই, জীবনে কোনো কাম কাজ করে না, চাকরি বাকরি করে না, টাকা কামাই কি জিনিস সেটা বলি শিখে নাই। যার কারণে ডাইরেক্ট তারা একটা সিংহাসনে বসেছে, একটা রাজত্বতে বসেছে। এই জন্য ওরা আসলে মানে ফিউচার কি জিনিস বা বাস্তবতা কি জিনিস ওটা আসলে এখন ওরা বুঝতে পারছে না। মাসুর এই মাওলা, জন্যই এর জন্য ওদের স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে বারবার করে। জি মাসুর মাওলা, আমি দুঃখিত, আমার হাতে সময় একদম কম, শেষ 1.5 মিনিট রয়েছে। রাজিকুজ্জামান রতন, আপনি যদি একটু বলতেন এই বিষয়ে। দেখুন, আমরা গত 15টা বছর একটা ট্যাগ দেওয়ার রাজনীতির বিরুদ্ধে লড়াই করেছি। সেই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করলেই হয় মুক্তিযুদ্ধ বিরোধী, না হলে বামপন্থীরা মুক্তিযুদ্ধ বিরোধীদের দোসর, এইরকম কথা আমরা শুনেছি। ঠিক এখন দেখেন পুরোটাই ঘুরে গেল। এখন আবার একটা ট্যাগ দেওয়া হচ্ছে যে এই সরকারের কোনো একটা দুর্বলতার সমালোচনা করলেই তখন বলছে এরা ফ্যাসিবাদের দোসর, এরা বামপন্থীরা ফ্যাসিবাদকে সহায়তা করছে। তার মানে দেখুন, এই বামপন্থীরা যখন আমরা ক্ষমতাসীন যে কোনো ক্ষমতাকে চ্যালেঞ্জ করি, ক্ষমতাসীনরা প্রায় একই স্বরে, একই সুরে এবং একই চিন্তাধারায় বামপন্থীদেরকে গালিগালাজ করতে থাকে। আমরা মনে করি এটা ঠিক আছে, কারণ এই সমালোচনাটা করলে তার পাল্টা তো তারা বলবেনই। কিন্তু আমরা যেটা বলতে চাই যে এই যে ট্যাগ দেওয়ার রাজনীতি করে যুক্তিবাদী রাজনীতির পথটা কি আপনারা ধ্বংস করে দেবেন? তাহলে ভবিষ্যতে কারোর সমালোচনা কি কেউ করতে পারবে না? ভুলকে কেউ কি দেখিয়ে দিতে পারবে না? ভুল শুদ্ধ করবার কোনো পদক্ষেপ কি কেউ নেবে না? কিংবা মানুষের এত সংগ্রাম, এত ত্যাগ, সব কি ক্ষমতার এই সৌধের কাছে সব কি উপেক্ষিত হয়ে যাবে? ক্ষমতার চেয়ার কি এতই গুরুত্বপূর্ণ যে মানুষের রক্তের স্রোতকে সে উপেক্ষা করতে পারে? ফলে এগুলো আমাদের কিন্তু সামনে প্রশ্ন হিসেবে আসছে। আমরা মনে করি পাওয়ার সেন্টার কি হবে? পাওয়ার সেন্টার কি জনগণ, না পাওয়ার সেন্টার রাষ্ট্র ক্ষমতা? যারা রাষ্ট্র ক্ষমতাকে পাওয়ার সেন্টার করে পাওয়ারটা এক্সারসাইজ করতে চান, তারা খুব অজান্তেই কিন্তু আবার দমন পীড়নের রাজনীতির দিকে চলে যাবেন। আর জনগণকে যারা পাওয়ার সেন্টার মনে করেন, তাদের বারবার জনগণের কাছে যেতে হবে, দ্রব্যমূল্য নিয়ে কথা বলতে হবে, আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে হবে, শিক্ষা নিয়ে কথা বলতে হবে, তাদের মানে চিকিৎসা নিয়ে কথা বলতে হবে। সামনে বাজেট আসবে, বাজেটে কোথায় বরাদ্দ হবে সেটা নিয়ে কথা বলতে হবে। ভ্যাটের অন্যায্য প্রথা মানুষের উপর যেন না চাপে সে ব্যবস্থা করতে হবে। কেন
ছাত্ররা শিক্ষা বই পুস্তক এখনো পাচ্ছে না, সেগুলো নিয়ে কথা বলতে পারবে। মানে প্রতি মুহূর্তে জনগণের দাবিটাকে সামনে নিয়ে আসাই তো রাজনীতিবিদদের কাজ। রাজনীতিবিদরা সেই কাজটা ভুলে গেলে তখন তার জনগণের রাজনৈতিক দল হয় না, তখন তো কোনো না কোনো ভাবে পাওয়ার শেয়ার করার দল হয়ে যায়। আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা কি সেই পাওয়ার শেয়ারিং টেকনিকের কাছেই এরা সব নতি স্বীকার করলো, বা এটাকেই তাদের নীতি হিসেবে গ্রহণ করে নিল? এই প্রশ্নটা কিন্তু মানুষের সামনে চলে আসতে পারে। জি, রাজীব রতন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের হাতে আজকে সময় একদম শেষ। মাশরুর মাওলা, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। দুজনেই ভালো থাকবেন। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবার কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।